আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরিসংখ্যান প্রথম পত্র তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নিয়ে আজ আমি আলোচনা করব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো ছাত্রীদের উপস্থিতি আমি দেখতে পেলাম না। তারপরও আমি আমার ক্লাসটা শুরু করলাম। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বুঝি? হ্যাঁ, সেটা আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপটা কি আমরা গত ক্লাসগুলোতে তথ্য সম্পর্কে আমরা জেনে এসেছি। এখানে দেখি আমরা কিছু তথ্য দেখতে পাচ্ছি। সংগৃহীত কিছু তথ্য এখানে দেখা যাচ্ছে এগুলো কি 20 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি দেয়া আছে। এই মজুরিটাই আমার সংগৃহীত তথ্য। এই তথ্যগুলোকে পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে এই তথ্যগুলোকে আমরা উচ্চ ক্রমানুসারে সাজিয়েছি। উচ্চ ক্রমানুসারে সাজানো কিছু মান। মানে যেখানে এই যে মানগুলো ছিল এগুলো টাকায় সাপ্তাহিক মজুরি। এই টাকাগুলোকে আমরা ক্রমানুসারে সাজিয়েছি। সাজানোর পরে আবার এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা আবার সাপ্তাহিক মজুরিগুলোকে গণসংখ্যা নিবেশন আকারে সাজিয়েছি। একটা প্রথম পর্যায়ে হচ্ছে উচ্চ ক্রমানুসারে সাজিয়েছি, দ্বিতীয় পর্যায়ে আমরা গণসংখ্যা নিবেশন আকারে সাজিয়েছি। সাজানোর ফলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে এই যে এই এলাকাটাতে এখানে মানগুলো একটু বেশি ঘনীভূত অবস্থায় আছে। মানে এখানকার মানগুলো একটু কাছাকাছি অবস্থায় আছে। আবার যখন আমরা গণসংখ্যা নিবেশন আকারে সাজিয়েছি দেখতে পাচ্ছি যে মধ্যবর্তী শ্রেণীতে মানে মাঝখানের একটা জায়গায় গণসংখ্যা একটু বেশি। যদিও খুব কাছাকাছি এখানে ডিফারেন্স খুব বেশি না, তারপরও দেখা যাচ্ছে যে একটা শ্রেণীতে গণসংখ্যা বেশি। তাহলে এই যে সংগৃহীত তথ্যকে মানের ক্রমানুসারে সাজানো হলে বা গণসংখ্যা নিবেশন আকারে সাজানো হলে দেখা যায় যে একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে কোনো এক জায়গায় গণসংখ্যার ঘনত্ব খুব বেশি। এই যেখানে গণসংখ্যার ঘনত্ব বেশি সেই যে মানটার কাছে গণসংখ্যাগুলো কেন্দ্রীয় প্রবণতা মানে মাঝামাঝি মান বা কেন্দ্রীয় বিন্দুতে ঘনীভূত হওয়ার প্রবণতা। যে কোনো একটা জায়গায় দেখা যাবে যে অধিকাংশ মানগুলো খুব ঘনীভূত মানে খুব কাছাকাছি থাকতে চায়। আর এই থাকার যে একটা ইচ্ছা বা এটা স্বাভাবিক একটা প্রবণতা। এই প্রবণতাটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় বিন্দুতে ঘনীভূত হওয়ার যে প্রবণতা এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তাহলে আমি আবার বলছি কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে সংগৃহীত তথ্যগুলোকে মানের ক্রমানুসারে বা গণসংখ্যা নিবেশন আকারে সাজালে দেখা যায় যে অধিকাংশ মানগুলো একটি নির্দিষ্ট মানের কাছে আসতে চাচ্ছে। এই যে আসার যে প্রবণতা বা ঝোঁক, এটা কিন্তু স্বাভাবিক একটা প্রবণতা। এই আসার ঝোঁকটাকেই বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে? এই কেন্দ্রীয় প্রবণতা মানে একটি মানের কাছে যেহেতু আসতে চাচ্ছে সেই মানটিকে বলা হচ্ছে কেন্দ্রীয় মান। যেমন এই যে আমাদের যে আগের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলোকেই আমি যদি এই মানে এই তথ্যগুলোকে নিবেশনের আমরা একটু আগেই বললাম যে দেখা যায় যে পর্যালোচনা করলে পর্যবেক্ষণ করলে একটি নির্দিষ্ট মানের কাছাকাছি বা একটা নির্দিষ্ট জায়গায় অধিকাংশ মানগুলো আসতে চায়। যে মানের কাছাকাছি আসতে চায় সেই মানটিকে বলা হবে কেন্দ্রীয় মান। এই নিবেশনের মধ্যবর্তী একটি নির্দিষ্ট সংখ্যা যা এই ক্ষেত্রে আমরা ৩ টা মান দিয়েছি। এটা কিভাবে দিয়েছি সেটা আমরা পরে জানতে পারবো। ঠিক আছে? এই মানগুলো হতে পারে গাণিতিক গড়, মধ্যমা, প্রচুরক। যাই হোক, কেন্দ্রীয় মান হচ্ছে নিবেশনের মধ্যবর্তী একটি মান যার কাছে অধিকাংশ মানগুলো আসতে চায়। তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় মান। নিবেশনের মধ্যবর্তী একটি নির্দিষ্ট সংখ্যা বা মান যার কাছে অধিকাংশ মানগুলো আসতে চায়। এই হচ্ছে কেন্দ্রীয় মান আর কেন্দ্রীয় প্রবণতা তো বললামই। এরপরে আসি আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে কেন্দ্রীয় মান নির্ণয়ের গাণিতিক পদ্ধতি বা সূত্র। এই যে কেন্দ্রীয় মানটা আমি বলেছি একটি নির্দিষ্ট মানের কাছে আসতে চাই, এই মানটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় মান। এই যে নির্দিষ্ট মানটার কাছে আসতে চাই, সেই নির্দিষ্ট মানটা কত? সেটা নির্ণয়ের যে পদ্ধতি বা সূত্র তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই যে আমি এখানে ৩ টা মান লিখেছি। এই মানগুলো আমি কিভাবে পেয়েছি? এখানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ব্যবহার করে অর্থাৎ সূত্র ব্যবহার করে এই মানগুলো পাওয়া যায়। পরবর্তী স্টেপে যখন আমি আগাবো তখন আমরা বুঝতে পারবো যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি। তাহলে আমি আবার বলছি কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে
যে নিবেশনের অধিকাংশ মানগুলোকে নিবেশনের মানগুলোকে ক্রমানুসারে সাজালে বা গণসংখ্যা নিবেশন আকারে সাজালে দেখা যায় যে অধিকাংশ মানগুলো একটি নির্দিষ্ট মানের দিকে আসতে চায়। এই নির্দিষ্ট মানের দিকে আসার যে প্রবণতা তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। আর যে নির্দিষ্ট মানটির কাছে আসতে চায় সে মানটিকে বলা হয় কেন্দ্রীয় মান। আর এই কেন্দ্রীয় মান নির্ণয়ের যে সূত্র বা পদ্ধতি তাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই কেন্দ্রীয় মান নির্ণয়ের যে সূত্র বা পদ্ধতি তাকেই বলা হবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তাহলে ৩ টা জিনিস এখানে আমি বুঝতে পারলাম। কেন্দ্রীয় মান কি, কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি। এখন আমি এই বলি যে কেন আমরা এই কেন্দ্রীয় মান বা কেন্দ্রীয় মানটা কেন আমরা নির্ণয় করছি? কারণটা কি? আমরা যে বেসিক জিনিসগুলো আগে আলোচনা করে এসেছি ১ম অধ্যায়, ২য় অধ্যায়ে। ১ম অধ্যায়ে আমরা বলেছিলাম পরিসংখ্যান। পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে অনুসন্ধান ক্ষেত্র হতে তথ্য সংগ্রহ করে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে বিশ্লেষণ করে আমার মানে ফলাফল নির্ণয় করা এবং সে সম্পর্কে সিদ্ধান্ত দেয়াই হচ্ছে পরিসংখ্যান। তাই না? তাহলে এই কেন্দ্রীয় প্রবণতার পদ্ধতিটা কেন্দ্রীয় মানটা হচ্ছে সেই পদ্ধতি যেটা মানে ওই যে আমরা যে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত আসবো। সেই সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের কতগুলো মান নির্ণয় করতে হয়। সেই একটি পদ্ধতি হচ্ছে কেন্দ্রীয় পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে আমার নিবেশনটা সম্পর্কে আমি মোটের উপর একটা ধারণা করতে পারি। যেমন তোমাদের যেমন জিপিএ করা হয়। জিপিএ মানে কি? এভারেজ গ্রেড পয়েন্ট। তার মানে তোমরা প্রতিটা সাবজেক্টে কি গ্রেড পেয়েছো সেটাকে এভারেজ করলে মানে সেটা থেকে আমি জিপিএ নির্ণয় করি। এই জিপিএ দিয়ে আমরা কি ধারণা পাই? কেন জিপিএ করি? জিপিএ দিয়ে ধারণা পাই এটাই যে তুমি মানে তোমাদের প্রত্যেকটা ছাত্রী তোমরা যে জিপিএটা করেছো তোমরা এভারেজ এই স্টুডেন্ট। মানে গড়ে তোমরা এই মানের প্রতিটা সাবজেক্টে এর কাছাকাছি মান পেয়েছো বা এর চেয়ে একটু কম বেশি পেয়েছো। মোটের উপর তোমার সম্পর্কে একটা ধারণা আমার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে কেন্দ্রীয় মান নির্ণয়ের কারণ। মানে গণসংখ্যা নিবেশন বা আমরা আমাদের সংগৃহীত তথ্য সম্পর্কে মোটের উপর একটা ধারণা পাওয়ার জন্য আমরা কেন্দ্রীয় মান নির্ণয় করে থাকি। ওকে, এরপর নেক্সট আমি আসি। কেন্দ্রীয় মান যে আমি বললাম যে কেন্দ্রীয় মান নির্ণয়ের যে পদ্ধতি বা সূত্র তাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলা হয়। এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ একটি পদ্ধতিতে আমরা মানগুলো নির্ণয় করতে পারি না। আমরা বিভিন্ন পদ্ধতি এখানে আমরা ৫ টি পদ্ধতিতে কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ৫ প্রকার। এই ৫ প্রকার এক হচ্ছে গাণিতিক গড় বা যোজিত গড়, জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় যাকে বলা হয় জিওমেট্রিক মিন, গাণিতিক গড়কে বলা হয় অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন বা যোজিত গড়। তারপরে হচ্ছে জ্যামিতিক গড় বা গুণোত্তর গড় যেটাকে বলা হচ্ছে জিওমেট্রিক মিন। তরঙ্গ গড় বা উল্টন গড় যেটাকে বলা হয় হারমোনিক মিন। তরঙ্গ গড় বা উল্টন গড় যেটাকে হারমোনিক মিন বলা হয়। এরপর হচ্ছে মধ্যমা এবং নেক্সট হচ্ছে প্রচুরক। তোমরা ছাত্রীরা গাণিতিক গড়, মধ্যমা এবং প্রচুরক এই ৩ টা জিনিস তোমরা সবাই পড়ে এসেছো। হুম? এখানে আমাদের আরেকটু যুক্ত হলো সেটা হলো জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়। আজকে আমি গাণিতিক গড় কাকে বলে মানে গাণিতিক গড়ের এই প্রকারভেদের গাণিতিক গড়টুকু নিয়ে আজকে আমি আলোচনা করব। ডিটেইলস আলোচনা করব। তোমরা সবাই জানো গাণিতিক গড় কি? গাণিতিক গড় বা যোজিত গড়। গাণিতিক গড় বা যোজিত গড় হচ্ছে কি? আমরা দেখি। এটা দেখার আগে চলো আমরা একটা ভিডিও দেখে আসি। একটু গান শুনি সবাই মিলে। Range, mean, median, and mode are confusing, so I have been told. But if I may be so bold, they're not confusing when you know. The range is the difference between the greatest number and the least. The average of numbers is the mean. The one most often seen. The median's the middle
এবার দেখো ভিডিওটা তো দেখলে, এবার দেখো যে গাণিতিক গড় বা যোজিত, ভিডিওটাতে বিষয়টা কি ছিল? হ্যাঁ, ভিডিওটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো দেখবে যে সেখানেই তোমরা ডেফিনিশন গুলো আসলে পেয়ে গেছো। হ্যাঁ, তারপরেও আমি এবার আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। গাণিতিক গড় বা যোজিত গড় কাকে বলে? গাণিতিক গড় বা যোজিত গড়, দ্যাট মিনস অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন, এই জন্যই গাণিতিক গড়কে AM দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিক গড় হচ্ছে মানসমূহের সমষ্টিকে মোট তথ্য দ্বারা ভাগ করলে, মোট তথ্য সংখ্যা দ্বারা, মানে কতটি তথ্য আছে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। তার মানে গাণিতিক গড় হচ্ছে সংগৃহীত তথ্যগুলোকে, তথ্যের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। এই গাণিতিক গড়কে আমরা এক্স বার, এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো গাণিতিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করেছি, এক্স বার। আবার এটাকে আমরা AM দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু আমরা যে তথ্যগুলি সংগ্রহ করি সেগুলো অবিন্যস্ত তথ্য থাকে, আর যদি সাজিয়ে ফেলি তখন সেটা বিন্যস্ত হয়ে যায়। গাণিতিক গড় অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার সমান সমান সামেশন xi ডিভাইডেড বাই n। এগুলি তোমরা সবাই জানো, সামেশন xi মানে হচ্ছে মানের সমষ্টি আর n মানে মোট তথ্য সংখ্যা। আর বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এক্স বার সমান সমান সামেশন fi xi ডিভাইডেড বাই n, ক্যাপিটাল। fi মানে কি? fi হচ্ছে কোন শ্রেণীর গণসংখ্যা, মানে i-তম শ্রেণীর গণসংখ্যা, আর xi কি? i-তম শ্রেণীর মধ্যবিন্দু, আর ক্যাপিটাল N মানে হচ্ছে মোট তথ্য সংখ্যা। এই হচ্ছে গাণিতিক গড় কাকে বলে এবং গাণিতিক গড়ের সূত্র। আমি আবার বলছি, গাণিতিক গড় হচ্ছে নিবেশনের মানগুলোর সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলা হয়। গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন xi বাই n। এটা হচ্ছে অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে, আর বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই n। এখানে fi বলতে বোঝাচ্ছে, fi মানে হচ্ছে i-তম শ্রেণীর গণসংখ্যা, xi বলতে বোঝাচ্ছে i-তম শ্রেণীর মধ্যবিন্দু, আর ক্যাপিটাল N বলতে বোঝাচ্ছে মোট তথ্য সংখ্যা। এই সামেশন fi xi দিয়ে বোঝাচ্ছে যে মোট মানগুলোর সমষ্টি। এই সামেশন fi xi দিয়ে মোট মানের সমষ্টি বোঝাচ্ছে, আর ক্যাপিটাল মানে মোট তথ্য সংখ্যা, তার মানে দিস ইজ গাণিতিক গড়। এই হলো গাণিতিক গড়ের সংজ্ঞা। এবার দেখি যে গাণিতিক গড় আমরা কিভাবে নির্ণয় করি, আর সংক্ষিপ্ত পদ্ধতি অর্থাৎ মূল এবং মাপনী ব্যবহার করে। আমি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম মূল মাপনী কখন ব্যবহার করা হয়, যদি আমাদের যে নিবেশন দেয়া থাকে এটা যদি খুব বড় আকারে দেয়া থাকে, এটাকে সংক্ষিপ্ত করার জন্য অর্থাৎ ছোট আকারে নিয়ে আসার জন্য আমরা মূল মাপনী ব্যবহার করে থাকি। আর মূল মাপনী ব্যবহার করলে গাণিতিক গড়ের সূত্রটা হয়ে যাচ্ছে এক্স বার, এক্স বারটা হয়ে যাচ্ছে a প্লাস c সামেশন fi ui ডিভাইডেড বাই n। এখানে এক্স বার ইজ ইকুয়াল টু a প্লাস c সামেশন fi ui। আমরা খেয়াল করি এখানে কিন্তু একটা নতুন চলক ui দেখতে পাচ্ছি। তাহলে এই নতুন চলকটা, হ্যাঁ দেখো এই যে নতুন চলকটা ui, এই ui দ্যাট মিন্স কি? ui হচ্ছে নতুন চলক ui। এই ui তে আমরা ui মানে এখানে আমরা মূল মাপনী ব্যবহার করেছি। এই মূল মাপনী ব্যবহার করে আমরা যে কাজটা করেছি, সে মূল মাপনী কিভাবে ব্যবহার করি? ui সমান সমান হবে xi, মানে আমাদের পুরনো যে চলকটা আছে সেই চলক থেকে একটি নির্দিষ্ট মান বিয়োগ করব এবং তাকে আরেকটি নির্দিষ্ট মান দ্বারা ভাগ করব। এই যে মানটা দ্বারা আমরা যে মানটা আমরা বিয়োগ করলাম সেটাই হচ্ছে মূল, আর যেটা ভাগ করলাম সেটা হচ্ছে মাপনী। এই মূল মাপনী ব্যবহার করার ফলে গাণিতিক গড়ের সূত্রটা কি হয়ে গেল? এক্স বার সমান সমান হয়ে গেল a প্লাস c সামেশন fi ui ডিভাইডেড বাই n। এখন এই ui সমান সমান কি সেটা আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, আর এই fi ui সামেশন fi ui ডিভাইডেড বাই n এটার পরিবর্তে আমরা লিখতে পারতাম c u বার, এক্স বার সমান সমান a প্লাস c u বার। ওকে, এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি কি করা। নেক্সট স্লাইডটা দেখো কি আছে। 5 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি দেয়া আছে। 5 জন শ্রমিকের সাপ্তাহিক মজুরি কি কি দেয়া আছে? 130, 62, 145, 76, 118। এখন এটার গাণিতিক গড় আমরা যদি নির্ণয় করি, আমরা অবিন্যস্ত, এটা কি ধরনের তথ্য দেয়া আছে? এটা দেয়া আছে অবিন্যস্ত তথ্য, মানে এটা যেভাবে পেয়েছি সেভাবেই রেখে দিয়েছি, আমরা কিছু করিনি। এই ধরনের অবিন্যস্ত ক্ষেত্রের সূত্রের
তথ্যের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে x বার সমান সমান সামেশন xi বাই n। তাহলে এই সামেশন xi বাই n আমরা কিভাবে নির্ণয় করব? দেখো কি করলাম আমরা, মানগুলোকে আমরা যোগ করলাম এবং এক মিনিট আমি ক্লাসটা একটু ইয়ে করে নিই। এক মিনিট আমি একটু ফোনটা ধরে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছে? জি, সরি। জি, জি, নাইমা আসরিন বলছি। জি। আচ্ছা। আমি তো একটা ক্লাস নিচ্ছি। আমি কি একটু পরে কথা বলতে পারি? আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা, সরি মাঝে ফোন আসার জন্য। যাই হোক, তাহলে আমরা আগের স্লাইডটা দেখি আমাদের কি হচ্ছে। এই যে এখানে কি করলাম, আমাদের যে সংখ্যাগুলো ছিল ১৩০, ৬২, ১৪৫, ৭৬, ১১৮, এই মানগুলো কি হলো? আমরা জিনিসটাকে আবার একটু দেখে নেই। দেখো কি হলো? আমাদের যে সংখ্যাগুলো ছিল, সংখ্যাগুলোকে আমরা কি করব? সামেশন xi, তার মানে মানগুলোকে আমরা যোগ করলাম। যোগ করে মোট মান n দ্বারা ভাগ করলাম। করার ফলে আমাদের যে সংখ্যাটি পাওয়া গেল সেটা হলো ১০৬.২। এটাই হচ্ছে গাণিতিক গড়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এবং সিম্পল জিনিস তোমরা আগেও করে এসেছো। এরপরে নেক্সট আসি। যদি সেটা বিন্যস্ত তথ্য অর্থাৎ সাজানো দেয়া থাকে। সাজানো দেয়া থাকলে আমাদের কি দেয়া থাকবে? সাপ্তাহিক মজুরি যেমন শ্রেণী করে দেয়া আছে, আর মধ্যবিন্দু অর্থাৎ শ্রমিকের সংখ্যা FI দেয়া থাকবে। এই ২ টা কলাম দেয়া থাকে। বাকি জিনিসগুলো আমরা নির্ণয় করতে গেলে যখন আমরা গাণিতিক গড় নির্ণয় করব, আমাদের সূত্র মানে আমাদেরকে যখন উদ্দীপকটা দেয়া থাকবে সেই উদ্দীপকে সাপ্তাহিক মজুরি অর্থাৎ শ্রেণী এবং গণসংখ্যা দেয়া থাকে। যদি আমাদেরকে বলে গাণিতিক গড় নির্ণয় করো, তাহলে বাকি কলামগুলো আমাদের তৈরি করে নিতে হবে। এখন যদি বলে সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করে দেখাও, তাহলে আমাদের কি লাগবে? আমরা জানি গড়ের সূত্র কি? গড়ের সূত্র x বার সমান সমান হচ্ছে সামেশন FI/XI ডিভাইডেড বাই n। এটা হলো সরাসরি পদ্ধতিতে নির্ণয়। তাহলে আমাদের যে উদ্দীপক দেয়া আছে সেই উদ্দীপকে ২ টা জিনিস দেয়া থাকে। একটা দেয়া থাকে শ্রেণী, আরেকটা দেয়া থাকে গণসংখ্যা। তার মানে xi, xi টা কি? xi দ্যাট মিনস শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে অফ কোর্স আমাকে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। আমরা xi নির্ণয় করব। এরপরে আমাদের কি লাগবে? FI ইনটু xi, অর্থাৎ xi এবং FI গুণ করব এবং সেগুলোকে যোগ করে আমরা সামেশন FI/XI পাবো। তাহলে আমরা কাজটা করে দেখাই। করে দেখানোই আছে এখানে। সেটা হচ্ছে দেখো শ্রেণী মধ্যবিন্দু। ফার্স্ট শ্রেণী মধ্যবিন্দু। গণসংখ্যা নিবেশনে আমরা দেখিয়েছি কিভাবে শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হয়। তারপরেও আমি আবারও লিখে দিয়েছি শ্রেণী মধ্যবিন্দুর সূত্র হচ্ছে হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ লোয়েস্ট ভ্যালু প্লাস হাইয়েস্ট ভ্যালু, অর্থাৎ নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা ডিভাইডেড বাই 2, 60 প্লাস 80 ডিভাইডেড বাই 2। এই যে এখানে আমি লিখে দিয়েছি। এটা সমান সমান হলো 140 ডিভাইডেড বাই 2 মানে 70। এই হলো শ্রেণী মধ্যবিন্দু। এবং পরবর্তী শ্রেণীগুলোর মধ্যবিন্দু ঠিক একইভাবে নির্ণয় করা যায়। আর এখানে আরেকটু সহজভাবে যেটা হচ্ছে যে যেহেতু প্রত্যেকটা শ্রেণীব্যাপ্তি সমান, তাই শ্রেণীব্যাপ্তিটা যদি আমি যোগ করে ফেলি পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দুটা পেয়ে যাব। যেমন 70 পরবর্তী, আর আমাদের শ্রেণীব্যাপ্তি এখানে আছে প্রত্যেকটাতে 20 করে। তাহলে 70 প্লাস 20 পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ 90। 90 প্লাস 20 পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু 110। 110 প্লাস 20 পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু 130। 140 প্লাস 160 এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 150 হয়, বা 130 এর সাথে যদি আমি 20 যোগ করি তাহলে 150 হবে। এই হয়ে গেল শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করা। এরপরে আসো যে আমরা কি করব? FI/XI নির্ণয় করব। FI/XI মানে 70 ইনটু FI মানে 4 ইনটু 70। হ্যাঁ, নির্ণয় করলাম। ৪ ৭ ৮ 280, 4 ইনটু 90 360, 5 ইনটু 110 550। এভাবে গুণ করে এই FI ইনটু XI কলামটা আমরা নির্ণয় করলাম। এটা যোগ করে ফেললে আমরা সামেশন FI/XI পেয়ে যাব, যেটা হলো 2160। তোমরা যদি ক্লাসে থাকতে এই কাজগুলো তোমরা করতে, তোমাদের হাতে কলমে কাজ হয়ে যেত। আমরা যখন শুধুই দেখিয়ে দিব, তখন তোমরা যদি কলম হাতে কলম মানে কাগজ কলম ব্যবহার না করো, খুব দুঃখজনক। মানে এই সময়টা বসে ক্লাস নিচ্ছি, কোন স্টুডেন্ট ক্লাসে নেই। মানে
হতাশ হওয়া ছাড়া আর কিছুই বলার নেই। যাই হোক, তাহলে তোমাদের এগুলি শেখা হতো। এই আমাদের কথা আর এই দেখে শেখা আর পড়ে শেখার মধ্যে অনেক, অনেক পার্থক্য। তোমরা বুঝতে পারো না ছাত্রীরা, তোমরা ভাবো হয়তো আমরা ভিডিওটা দিয়ে দিব। সেটাও তোমাদের কারণ তোমাদের জন্য দেই। কিন্তু তার অর্থ এই নয় যে কেউই ক্লাসে যুক্ত হতে পারবে না। হ্যাঁ? দেই কোনো কারণে কেউ যদি মিস করে যেন সে দেখতে পারে। আবার কোনোটা যদি তার বুঝতে অসুবিধা হয় সে যেন আবার দেখতে পারে। তার অর্থ এই নয় যে পুরো টোটাল ক্লাসটাই তোমরা ক্লাসে ঢুকবে না। এই না ঢুকে আমাদের লস না, লসটা হচ্ছে তোমাদের। হ্যাঁ? এই একই পড়া আমরা পড়াতে, পড়াতে মানে আজকে অনেক বছর একই পড়া পড়াচ্ছি। আমাদের তো আর শেখার কিছু নেই। শিখতে হবে এখন তোমাদের। হ্যাঁ, শিখতাম আমরা তোমাদের সাথে। যদি তোমাদের কাছ থেকে আমরা ভাইস ভার্সা মানে প্রশ্নগুলি পেতাম, তখন আমাদেরও ভালো লাগতো। আচ্ছা। তাহলে এখন আমার গাণিতিক গড় নির্ণয়ের সরাসরি পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করলে কি করলাম? 2160 অর্থাৎ FI/XI আমরা পেয়েছিলাম সামেশন FI/XI সেটাকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে আমি যে গাণিতিক গড়টা পেলাম সেটা 108। যদি প্রশ্নটা থাকে যে গড় নির্ণয় করো। আমরা মানে যেকোনো ভাবে নির্ণয় করতে পারি। সেটা হতে পারে সরাসরি পদ্ধতিতে, সেটা হতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে। তোমাদের কাছে যেটা ভাল লাগে। যেমন সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র। সংক্ষিপ্ত পদ্ধতিতে x বার সমান সমান a প্লাস c সামেশন fi ui ডিভাইডেড বাই n। যেহেতু আমি এখানে ui নতুন চলক ধরে নিব তাহলে আমাকে ui নির্ণয় করতে হবে। তা আমরা জানি ui সমান সমান xi মাইনাস a বাই c। এখন কথা হচ্ছে এই a টা কি এবং c টা কি? সবসময় c হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। হ্যাঁ? বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে যখন শ্রেণী করা থাকবে গণসংখ্যা করা থাকবে তখন সি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি, আর এ হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, তবে মধ্যবর্তী শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যবর্তী শ্রেণীর মানে মাঝখানের শ্রেণীর মধ্যবিন্দু এ সাধারণত আমরা ধরে নিই। এটা যে আমি যদি প্রথম শ্রেণীর মধ্যবিন্দু ধরতাম ভুল হতো না। হ্যাঁ, অঙ্কটা হতো। তবে যেহেতু আমি সংক্ষিপ্ত করতে চাই, সহজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা মাঝখানের শ্রেণীর মধ্যবিন্দুটাকে এ ধরে নিব। তাহলে এই ক্ষেত্রে মাঝখানের শ্রেণী এখানে 5টা শ্রেণী, 5টা শ্রেণীর মধ্যবর্তী শ্রেণী হচ্ছে দিস। এটা হলো মাঝখানের শ্রেণী, হ্যাঁ? তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দুটা কত? এই শ্রেণীর মধ্যবিন্দুটা হলো 110। তাহলে দিস ইজ এ, দিস ইজ এ। আর সি টা হচ্ছে কি? সি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তাহলে 110 এই প্রথম শ্রেণীতে xi এর মান হচ্ছে ৭০ থেকে ১১০ যদি বিয়োগ করো হলো ৪০, ৪০ কে যদি তুমি ২০ দিয়ে ভাগ করো -2 মানে -40 কে ২০ দিয়ে ভাগ করলে -2। আর এটা ধরা যদি ঠিক থাকে, তুমি যদি মধ্যবর্তী শ্রেণীর মধ্যবিন্দুটা মানে মধ্যবিন্দুকে a ধরো এবং শ্রেণী ব্যাপ্তিকে c ধরো, তাহলে যেখানে তুমি এটা ধরেছো সেই শ্রেণীটা হয়ে যাবে 0। ঠিক আছে? আর যত উপরের দিকে যাবা এক, এক করে কমতে থাকবে। -1, -2, -3 এভাবে কমতে থাকবে। যত নিচের দিকে যাবা এক, এক করে বাড়তে থাকবে। এটা আর হিসাব করে দেখাও লাগে না। 0, 1, 2 আর উপরের দিকে গেলে 0, -1, -2। পরবর্তী কলামটা হচ্ছে যে FI/UI অর্থাৎ ফ্রিকোয়েন্সি দিয়ে আমি UI কে গুণ করব। ৪ দ্বিগুণে ৮ -8 ৪ একে ৪ -4 তারপরে 0 তারপর 4 6 আর সামেশন FI/UI যোগ করে ফেললে -2। এটা করলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা আমি পেলাম দেখো A এর মান ছিল ১১০ আর C এর মান হচ্ছে 20 ইনটু সামেশন FI/UI হচ্ছে -2 ডিভাইডেড বাই 20। তাহলে 20, 20 কাটা যায় -2 ১১০ থেকে -2 মাইনাস হলে এটা হলো 108 108। এই দেখো সরাসরি পদ্ধতিতে যে গড় নির্ণয় করলাম এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয় করলাম গড়ের মান একই আসলো। তার মানে কি সূত্রটা যে এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ের যে সূত্রটা এটা কিন্তু উদ্দীপকে তোমার প্রশ্নটা এক হতে পারে যে গড় নির্ণয় করো, সেটা হলো উদ্দীপকের গ। হ্যাঁ, উদ্দীপকে দিয়ে গ প্রশ্নের অ্যান্সার নির্ণয় করা হয়। আর এমনও বলতে পারে যে x বার ইকুয়াল টু a প্লাস c সামেশন FI/UI ডিভাইডেড বাই n সূত্রটি এর যথার্থতা যাচাই করো। সূত্রটি সঠিক কিনা উদ্দীপকের আলোকে যাচাই করো। আমরা তো বললাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে এটা। এই সূত্রটা সঠিক কিনা সেটা যদি যাচাই করতে বলে তাহলে আমি সরাসরি সাধারণ আমি গড়ের যে সূত্র জানি সংক্ষিপ্ত মানে সরাসরি পদ্ধতিতে গড়ের যে সূত্র জানি গড় ইকুয়াল টু x বার গড় x বার ইকুয়াল টু সামেশন FI/XI বাই n এইভাবে আমি গড় নির্ণয় করব।
আবার a প্লাস c সামেশন fi ui বাই n এভাবে আমি গড় নির্ণয় করবো। দুটা গড় যদি সেম হয় তাহলে বলবো সূত্রটি যথার্থ, আদারওয়াইজ সূত্রটি যথার্থ না। তো এখানে অবশ্যই সূত্রটি যথার্থ আসবে, তার মানে এইভাবে আমি করে দেখিয়ে দিব। তাহলে একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার, যেমন একটা সৃজনশীল প্রশ্ন কি হতে পারে, যে আজকে আমরা যা যা করলাম সেখান থেকে কি হতে পারে, সেখান থেকে হতে পারে যে কেন্দ্রীয় মান কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, গাণিতিক গড় কাকে বলে, তাই না? তারপরে উম এই এরপরে হতে পারে যে অনুধাবনের প্রশ্ন। অনুধাবনের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় মান নিবেশনকে উপস্থাপনের একটি নিবেশন সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়ার জন্য কেন্দ্রীয় মান একটি পদ্ধতি। না, আমি তোমাদের এটা সরি সংক্ষিপ্ত পদ্ধতিতে এখানে যেমন অনুধাবনে বলতে পারে x বার ইকুয়াল টু সামেশন fi xi বাই n, হ্যাঁ, যে এটি ব্যাখ্যা কর। আমরা জানি যে গাণিতিক গড় x বার ইকুয়াল টু সামেশন fi xi বাই n এটি গাণিতিক গড়কে নির্দেশ করে, তা ব্যাখ্যা কর, যদি এই কথাটা বলে। এই যে অনুধাবনের প্রশ্নটা দেখো, যে আমরা জানি গাণিতিক গড় x বার, গাণিতিক গড় x বার সমান সমান সামেশন fi xi ডিভাইডেড বাই n, ইহা যথার্থ কিনা ব্যাখ্যা কর, বা এটি গাণিতিক গড়কে নির্দেশ করে ব্যাখ্যা কর। তাহলে আমি এটার ব্যাখ্যা কিভাবে বলবো? এটার ব্যাখ্যা হচ্ছে, যেমন আমাদের যদি অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে দিত, সেটার ব্যাখ্যা কি হতো, যে আমরা জানি গাণিতিক গড় কাকে বলে। তাত্ত্বিক জিনিসটাকে আমি ব্যাখ্যা করবো। তাত্ত্বিক জিনিসটা হচ্ছে গাণিতিক গড় হচ্ছে মোট মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে গাণিতিক গড় পাওয়া যায়। তাহলে বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে এখানে x বার সমান সমান সামেশন fi xi ডিভাইডেড বাই n। এই fi হচ্ছে i-তম শ্রেণীর গণসংখ্যা, xi হচ্ছে i-তম শ্রেণীর মধ্যবিন্দু, আর n হচ্ছে মোট তথ্য সংখ্যা। তাহলে আমি এটার ব্যাখ্যাটা, এটাকে আমি সমান সমান কি লিখবো? এটা সমান সমান আমি লিখবো f1 x1 প্লাস f2 x2 প্লাস ডট 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 fn xn ডিভাইডেড বাই ক্যাপিটাল। এখন এই f1 ইন্টু x1 টা কি? দেখো f1 ইন্টু x1 এটা সমান সমান কি? এটার ব্যাখ্যাটা যদি আমি বের করতে পারি, f1 হচ্ছে যে x1 মানটি কতবার আছে সেটা হলো f1। f1 যেহেতু গণসংখ্যা, f1 মিন্স f1 মানটি x1 মানটি কতবার আছে। তো x1 মানটি যতবার আছে, x1 কি কোন শ্রেণীর মধ্যবিন্দু, এই কোন শ্রেণীর মধ্যবিন্দুটা কি করে, xi টা কি করে, যে f1 ইয়াটা কি জানি বলে, প্রথম শ্রেণীতে যে মানগুলো আছে সেই মানগুলো প্রতিনিধিত্ব করে তার মধ্যবিন্দুটা। তার মধ্যবিন্দুটা সেই মানটাকে প্রতিনিধিত্ব করে। জি, আসসালামু আলাইকুম আপা। আপা এই 5টা মিনিট পরে ফোন দেই, ক্লাসে আছি, ক্লাসে আছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু। আচ্ছা, তাহলে গড়টা কি হচ্ছে, f1 টা কি, f1 হচ্ছে x1 মানটি কতবার আছে সেই সংখ্যাটা, রিপিটেশন নাম্বার ফ্রিকোয়েন্সি আমি একটু আগেই বলে এসেছি। আর x1 টা কি, x1 টা হচ্ছে যে এই যে প্রথম শ্রেণীতে যে মানগুলো 60 থেকে 80-র মধ্যে কয়টি মান আছে, যখন আমরা শ্রেণী করি যে আমরা জানি 4টি মান আছে, কিন্তু কোনটা কি কয়টা আছে সেটা আমরা জানি না। এই 70 মানটা মানে করার ফলে, মধ্যবিন্দু করার ফলে যে মানটা আছে সেই মানটা এই মানগুলোকে, এই 4টা মানকে রিপ্রেজেন্ট করে। 60 থেকে 80-র মধ্যে যে 4টা মান আছে সেটাই, সেই মানটাকে আমরা এখানে এই মধ্যবিন্দু থেকে ধরে নিচ্ছি যে সেই 70 মানটি 4 বার আছে। ঠিক আছে? তার মানে x1 হচ্ছে কোন মান কত, মানে প্রথম মানটি কত, আর f1 হচ্ছে প্রথম মানটি কতবার আছে। তাহলে প্রথম মানটা যদি ধরো না, সাপোজ
দেখা যাচ্ছে প্রথম মানটা এখানে ৪ বার আছে। এখানে একটা উদাহরণ আছে। সেটা দেখে আমি দেখতে পাচ্ছি ৭০ মানটা ৪ বার আছে। তাহলে ৭০ মানটা ৪ বার যোগ করা যায়, ৭০ কে ৪ দিয়ে গুণ করা একই কথা। তাহলে F1 into X1 হচ্ছে যে মানটা আছে X1 মানটা যতবার আছে ততবার যোগ করে ফেললাম। F2 X2 হচ্ছে কি দ্বিতীয় মানটা যতবার আছে ততবার যোগ করে ফেললাম। F3 X3 তৃতীয় মানটা যতবার আছে ততবার যোগ করলাম। এভাবে n তম মান মানে শেষ মানটি যতবার আছে ততবার যোগ করলাম Fn Xn। তাহলে এই F1 X1 কে F2 X2 কে Fn Xn কে যখন আমি যোগ করব তখন কি হচ্ছে? যতগুলো মান আছে মানে এই যে এখানে দেখা যাচ্ছে যে ২০ টি মান আছে সেই ২০ টি মানের যোগফলই কিন্তু সামেশন Fi xi। তো সামেশন Fi xi মানে হচ্ছে তার মানে কি বোঝাচ্ছে? এটা দ্বারা আমি বুঝতে পারছি যে মোট তথ্যের সমষ্টি। আর ক্যাপিটাল N হচ্ছে মোট তথ্যের সংখ্যা। এই যে সামেশন Fi মোট তথ্যের সংখ্যা। তার মানে আমরা জানি গাণিতিক গড় হচ্ছে তথ্যের সমষ্টি ডিভাইডেড বাই তথ্য সংখ্যা। তার মানে সূত্রটি যথার্থ। এটা বইয়ে আছে। তোমরা বই থেকে দেখবে। আর অনুধাবন তো এই হলো অনুধাবনের প্রশ্ন। এরপরে আর বললাম যে বলতে পারে গড় নির্ণয় করো। তোমরা করে দিলা। সেটা হতে পারে সরাসরি, সেটা হতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে। এরপরে যেটা হয় যে এই যে উদ্দীপকের আলোকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সূত্রটি তা যথার্থ কিনা ব্যাখ্যা করো বা মন্তব্য করো। তাহলে সেইটা যথার্থ কিনা সেটা তুমি সরাসরি পদ্ধতিতে গড় নির্ণয় করবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা, তারপর দেখাবা দুটো ইকুয়াল হয় যদি তাহলে সূত্রটি যথার্থ। এরপরে আমরা নেক্সট ক্লাসে জ্যামিতিক গড়, তরঙ্গ গড় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে সম্পর্কযুক্ত সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। তবে ক্লাসে না আসলে এই ক্লাস নেওয়ার কোনো অর্থ হয় না।